নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আমরা এতদিন করছিলাম, আগের দুটো ভিডিওতে আমরা সরলরেখা সম্বন্ধে বিস্তারিত জেনেছি। আমাদের 3 ডাইমেনশনাল স্পেসে যে সরলরেখা নিয়ে আমরা আলোচনা করছি সে সম্বন্ধে আমরা জেনেছি। তো আরেকটু আজকে বলে দিই প্রথমে যে ভেক্টর একটি সরলরেখা যদি আমাদের একটা বিন্দুগামী হয়, যে বিন্দুটার পজিশন ভেক্টর এ ভেক্টর, আর সেটা যদি অন্য একটি সরলরেখা, অন্য একটি ভেক্টর বা বি ভেক্টর যেটার নাম, তার যদি সমান্তরাল হয়, তাহলে এটার ভেক্টর সমীকরণ হয়ে যাবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস, এখান থেকে আমরা যা খুশি নিতে পারি, কে ইন্টু বি ভেক্টর। ওকে, তো আরেকবার বলে দিচ্ছি, একটি সরলরেখা যেটা কিনা এ বিন্দুগামী, যার পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর সেই সরলরেখাটা যেটা কিনা এ বিন্দুগামী, যার সমীকরণ আমরা বের করতে চলেছি, সেটা আরেকটা ভেক্টর বি বা একটা সরলরেখা যেটা হচ্ছে বি ভেক্টর, সেটা সমান্তরাল। তাহলে সমীকরণ হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস কে ইন্টু বি ভেক্টর, যেখানে কে হচ্ছে আমাদের রিয়েল প্যারামিটার। এটার আমাদের কার্টেসিয়ান সমীকরণ কিরকম ছিল? এই যে সরলরেখাটা, যেটা আমাদের x1, y1, z1 বিন্দুগামী, এবং এটার ডিরেকশন রেশিও এ বি এবং সি, ডিরেকশন রেশিও, ঠিক আছে, ABC। তাহলে এই সমীকরণ আমরা করেছিলাম x মাইনাস x1 ডিভাইডেড বাই a, y মাইনাস y1 ডিভাইডেড বাই b, z মাইনাস z1 ডিভাইডেড বাই c। আমরা একটা কথা বলি, আমরা যে কোনো অঙ্ক আমরা এই ভিডিওতে আলোচনা করব আমরা আজকে, সেটা হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করব। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, দুটো সরলরেখা যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী এই কোণ কত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মোটামুটি সব অঙ্কই কার্টেসিয়ান সিস্টেমে ফেলে করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা দুটো সরলরেখা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। দুটো সরলরেখা কি কি? আমরা এখান থেকে দুটো সরলরেখা নিই। প্রথম যে সরলরেখাটা ধরা যাক, এইটা একটা সরলরেখা, ঠিক আছে, আর এইটা একটা, দুটো সরলরেখা আমাদের নেওয়া হয়েছে। একটা হচ্ছে এবি সরলরেখা, আর এটা একটা সিডি সরলরেখা। ওকে, এই যে দুটো সরলরেখা, এদের যদি আমাদের ডিরেকশন কোসাইন দেওয়া থাকে, ঠিক আছে, খেয়াল করো, প্রথমে বলছি এবি সরলরেখাটার ডিরেকশন কোসাইন, মনে করো L1, M1, En1 হতেই পারে, ডিরেকশন রেশিও দেওয়া থেকে ডিরেকশন কোসাইন আমরা বের করতে পারি। আর সিডি সরলরেখা, এর ডিরেকশন কোসাইন আমরা দিয়ে দিচ্ছি L2 into N2। সহজভাবে বোঝার চেষ্টা করি, যদি প্রথম সরলরেখা ডিরেকশন কোসাইন হয় L1, M1, N1, আর পরেরটা যদি হয় L2, M2, N2, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে কি নিয়ম জানি? cos থিটা কত হবে? L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2। এ নিয়ে কোনো দ্বিমত নেই। যদি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা থাকে, তাহলে আমরা, এবং তাদের যদি ডিরেকশন কোসাইন আমাদের দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2 হবে এদের মধ্যবর্তী যে কোণ, তার কোসাইন। তাহলে এখান থেকে আমাদের থিটা কস ইনভার্স করে আমাদের কোণ দুটো পেয়ে যাব। পজিটিভ করলে আমরা যদি ধনাত্মকটা নিই তাহলে সূক্ষ্ম কোণ পেয়ে যাবো, যদি ঋণাত্মকটা নিই তাহলে আমরা স্থূল কোণ পেয়ে যাব। এইবার কথা হচ্ছে, আমরা আগেও শিখেছি, যদি দুটো মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ডিটেইলে যখন আমরা ডিরেকশন কোসাইন নিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা বিস্তারিত ভাবে কিন্তু এই নিয়ে কথা বলেছি, তোমরা কিন্তু ভিডিও দেখে নিতে পারো। আর যদি দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয়,
প্যারালাল হয় তাহলে কি হয়, এদের ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে, এই ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে, তাহলে কি হয় আমরা শিখেছি L1 by L2 is equal to M1 by M2 plus N1 by N2 হয়। এদের যে ডিরেকশন কোসাইন তাদের অনুপাতগুলো সমান হয়। তাহলে কোণ নির্ণয় করার এটা সূত্র, পরস্পর লম্ব হলে এটা সূত্র, আর পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে হচ্ছে এটা সূত্র। এবার যদি এবি আর সিবি সরলরেখার ডিরেকশন রেশিও দেওয়া থাকে তাহলে কি হয়, আচ্ছা এবি সরলরেখার আমাদের ডিরেকশন রেশিও দেওয়া রয়েছে, ডিরেকশন রেশিও কি দেওয়া রয়েছে, A1 B1 C1 আর সিডি, সরি এখানে এবি আর এটা হচ্ছে সিডি, এর যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে A2 B2 এবং C2, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা কি হয়, আমাদের কি নিয়ম শেখানো হয়েছিল, A1 A2 plus B1 B2 plus C1 C2 divided by root over of A1 square plus B1 square plus C1 square into root over of A2 square plus B2 square plus C2 square। এই তো এখান থেকেও কিন্তু আমরা আমাদের এই cos থিটা পেয়ে যাব, সেখান থেকে থিটার মানও আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, ডিরেকশন রেশিও দেওয়া থাকবে, দুটো সরল রেখা যদি আমাদের দেওয়া থাকে যেরকম আমরা দেখব, তাদের মধ্যবর্তী কোণ আমরা বের করতে পারবো। আর যদি থিটা 90 ডিগ্রি হয় তো তাদের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ যদি সরল রেখা দুটো পরস্পর পারপেন্ডিকুলার হয় সেক্ষেত্রে আমাদের একই নিয়ম আছে, A1 A2 plus B1 B2 প্লাস C1 C2, সেক্ষেত্রেও কিন্তু 0 হয়। তাহলে cos থিটা মানে cos 90 ডিগ্রি 0 হবে, এটা গুণ করে গেলে এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার হওয়ার শর্ত। আর প্যারালাল হতে গেলে কি করতে হয়, একই নিয়ম, A1 by A2 is equal to B1 by B2 is equal to C1 by C2, অর্থাৎ যে ডিরেকশন রেশিও গুলো দেওয়া থাকবে তাদের অনুপাত পরস্পর সমান হবে। ঠিক আছে, আমরা কার্টেসিয়ান ইকুয়েশন সম্বন্ধে শিখলাম, এবার ভেক্টর ইকুয়েশন সম্বন্ধেও আমাদের শিখতে পারি। এবি আর সিডি দুটো সরলরেখার ভেক্টর ইকুয়েশন যদি আমাদের দেওয়া থাকে, ধরা যাক প্রথমটার ভেক্টর ইকুয়েশন হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা আর ভেক্টরে নেব a1 ভেক্টর প্লাস ল্যামডা 1 ইনটু b1 ভেক্টর, আর দ্বিতীয়টার হচ্ছে আমাদের a2 ভেক্টর আর ল্যামডা 2, এটা হচ্ছে b2 ভেক্টর। তো এখানে ল্যামডা 1 আর ল্যামডা 2 কি হচ্ছে, রিয়েল প্যারামিটার। বা তাহলে বিষয়টা কি, প্রথম যে তাহলে ওটা বুঝে নিই আমরা, প্রথম যে সরল রেখাটা যেটা আমাদের দেওয়া হয়েছে, মনে করা যাক এবি, সেটা কি, সেটা একটা বিন্দুগামী যেটার ডিরেকশন, যেটার পজিশন ভেক্টর হচ্ছে E1 ভেক্টর। ঠিক আছে, প্রথম যে সরল রেখা সেটা কোন বিন্দুগামী, একটা বিন্দুগামী যার পজিশন ভেক্টর হচ্ছে A1 ভেক্টর। আর এই যে সরল রেখাটা অন্য একটা সরল রেখা B1 এর সমান্তরাল, যার পজিশন ভেক্টর হচ্ছে B1 ভেক্টর। ঠিক আছে, আরেকটা সরল রেখা এখান থেকে সিডি, সেটা একটা বিন্দুগামী যেটা হচ্ছে সিডি সরল রেখা কোনো একটা বিন্দুগামী যেটা কিনা সেই বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে A2 ভেক্টর, আমরা আগের দিন শিখেছি। আর সেটা আরেকটা সরল রেখার সমান্তরাল, সেটা হচ্ছে B2 ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা কি করে বের করা যাবে, এদের মধ্যবর্তী কোণ থিটা বের করা যাবে যখন এই যে ভেক্টর B1 ভেক্টর আর এই B2 ভেক্টর এদের মধ্যবর্তী কোণ থিটা হলে, তাহলে মানে আমরা বুঝে নিই এই যে লাইনটা AB সেটা B1 এর সমান্তরাল, ভালো করে বুঝে নিই AB যে লাইন সেটা B1 ভেক্টরের সমান্তরাল, আমরা আগের দিন ডিটেইলে কিন্তু আলোচনা করেছি ভেক্টর সমীকরণ। আর সিডি যে সরল রেখা যার ইকুয়েশন এটা, সেটা কার সমান্তরাল, এই B2 ভেক্টরের সমান্তরাল। সিডি সরল রেখাটা B2 ভেক্টরে কোন বিন্দু দিয়ে গেছে আমরা জানার দরকার নেই, আমাদের AB সরল রেখাটা B1 ভেক্টরের সমান্তরাল, আর সিডি যে সরল রেখাটা সেটা আমাদের এই B2 ভেক্টরের সমান্তরাল। তা যদি হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এদের মধ্যবর্তী কোণও তাহলে একই রকম ভাবে
থিটাই হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে এই দুটো যদি ভেক্টর দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণের নিয়ম কি আছে, আমরা কি শিখেছিলাম, b1 b2 ডট প্রোডাক্ট কি b1 ভেক্টর mod of b1 ভেক্টর mod of b2 ভেক্টর ইনটু cos থিটা, এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। তাহলে cos থিটাটা কি রকম হয়ে যাবে, b1 ভেক্টর ডট b2 ভেক্টর ডিভাইডেড বাই b1 ভেক্টর আর b2 ভেক্টর। এইটা হচ্ছে আমাদের দুটো ভেক্টর সমীকরণ দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করবার সূত্র, আমরা পরের অঙ্ক ক্ষেত্রে দেখব। এবার এখানে এই ক্ষেত্রে দুটো কেস আছে, পারপেন্ডিকুলারের কেস আছে। তাহলে থিটা 90 ডিগ্রি যদি দেওয়া হয় তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে b1 ভেক্টর b2 ভেক্টর ডট প্রোডাক্টটা 0 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি প্যারালাল হয় তাহলে কি হবে, এই দুটো যদি পরস্পর প্যারালাল হয় তাহলে b1 ভেক্টরটা ল্যামডা বা কে যা খুশি নাও না কেন k ইনটু b2 ভেক্টর হয়ে যাবে। কেটা হচ্ছে আমাদের স্কেলার, উল্টোটাও হতে পারে, b2 টা ইকুয়াল টু l k1 নিতে পারো b1 ভেক্টর, এরকম ভাইস ভার্সা যে কোনো একটা। b1 ভেক্টরটা হয়ে যাবে k ইনটু b2 ভেক্টর, আর b2 ভেক্টরটা হয়ে যাবে q1 ইনটু b1 ভেক্টর, ভাইস ভার্সা। মানে দুটো প্যারালাল হলে আমরা জানি দুটো প্যারালাল যদি হয়, এটা যদি b1 ভেক্টর এটা যদি b2 ভেক্টর হয়, তাহলে এই b2 ভেক্টরটাকে আমরা এই b1 ভেক্টর দিয়ে এটা আমরা প্রকাশ করতে পারি। ওকে, তাহলে এই হলো আমাদের দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের যাবতীয় সূত্র। কার্টেসিয়ানে ফেলেও আমরা করতে পারি, আমরা ভেক্টরে ফেলেও করতে পারি, আমাদের যখন যেরকম প্রয়োজন হবে আমরা তখন সেই রকম ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। এখানে যা যা আছে আমরা সবটাই বলে দেওয়ার চেষ্টা করেছি, আর কিছু নেই। আমরা এবার বেশ কিছু অঙ্ক পরপর করব, ঠিক আছে। আমরা এবার বোর্ডে 3টে অঙ্ক লিখেছি, খুব কঠিন নয়, সহজ অঙ্ক। দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইনস। দুটো কার্টেসিয়ান ইকুয়েশন আমাদের দেওয়া হয়েছে, x minus 5 divided by 7, y plus 2 divided by minus 5, x plus 9 divided by 1। আমরা বুঝতেই পারছি যে 1 নম্বর যে সমীকরণটা সেটা কোন কোন বিন্দুগামী, 5 -2 আর 9 বিন্দুগামী। আর এই যে ডিরেকশন রেশিও কারা কারা, যদি আমরা a1 b1 c1 ধরি তাহলে কারা কারা, 7 -5 1। ওকে, a1 হচ্ছে আমাদের, আমরা যদি এইভাবে লিখি, a1 আমাদের হচ্ছে 7, b1 হচ্ছে -5 আর c1 হচ্ছে আমাদের 1। আর পরের যে সমীকরণটা সেটা কোন বিন্দুগামী, 5 10 9 বিন্দুগামী। আর এই যে ডিরেকশন রেশিও যদি আমাদের a2 b2 c2 হয়, তাহলে a2 আমাদের এখান থেকে বলতে পারবো 2, b2 বলতে পারবো এখান থেকে 2, আর c2 বলতে পারবো এখান থেকে আমাদের হচ্ছে -4। তাহলে ডিরেকশন রেশিও দেওয়া রয়েছে, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে cos থিটা ইকুয়াল টু কিরকম হবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 whole divided by root over of a1 square plus b1 square plus c1 square root over of a2 square plus b2 square plus c2 square। তাহলে এখান থেকে আমরা দেখি কি কি পেতে পারছি। তো এটা আমরা পজিটিভটা নিয়ে কাজ করি, মড নিয়ে যদি কাজ করি, তাহলে এখান থেকে দেখি a1 a2 কত পেয়ে গেলাম আমরা, 14। এটা গুণ করলে পেয়ে যাব -10, এটা গুণ করলে পেয়ে যাব আমরা -4। আর তলায় আমাদের আর কিছু যেটা ক্যালকুলেশন করব সেটার খুব একটা প্রয়োজন নেই, আমরা করে ফেলতে পারবো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি 0 হয়ে গেছে। তোমরা এটা করে নেবে, 7 স্কোয়ার 5 স্কোয়ার 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 0 হয়ে যাবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos থিটা আমাদের হচ্ছে cos কত ডিগ্রি, π/2, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব π/2। অর্থাৎ এই দুটো কোণের মধ্যবর্তী, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা পেয়ে যাচ্ছি π/2। এবার 2 নম্বর অঙ্কে চলে আসছি।
আমাদের 2 নম্বর অঙ্কে যাওয়ার আগে 3 নম্বর অঙ্কটা আমরা আগে করি। এটাকে আমরা 2 নম্বর হিসেবে ট্রিট করছি, এটাকে 3 নম্বর, এটার পরে আমরা এইটা করছি। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইনস। দেখো এখানে কিন্তু দুটো ভেক্টর ইকুয়েশন দেওয়া রয়েছে। প্রথমটা কোন বিন্দুগামী? বুঝতে পারছি 3, 2, -4 বিন্দুগামী, এবং এটি কোন সরলরেখার সমান্তরাল? এটা হচ্ছে এই দুটো সরলরেখার সমান্তরাল। B1 ভেক্টর কোনটা? I + 2j + 2k। আর এটা কোন বিন্দুগামী? যে বিন্দুগামী তার পজিশন ভেক্টর হচ্ছে এটা, এটার পজিশন ভেক্টর 5i - 2j। আর এটা কোনটা? কোন সরলরেখার সমান্তরাল? এইটা 3i + 2j + 6k। আবার এবার দেখে নিচ্ছি i 2j 2k 3i + 2j 6k। ওকে, তাহলে এইটা হচ্ছে এর সমান্তরাল এই লাইনটা, আর এটা হচ্ছে এই সমান্তরাল। এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে কি জানি? b1 ভেক্টর ডট b2 ভেক্টর ইকুয়াল টু হচ্ছে b1 ভেক্টর স্কয়ার, সরি b1 ভেক্টর mod b2 ভেক্টর আর হচ্ছে cos থিটা। তাহলে প্রথমে আসি আমরা এই দুটো ডট প্রোডাক্ট। যদি আমরা লিখি i + 2j + 2k, ওকে, আর ডট হচ্ছে 3i + 2j + 6k। এখানে কিন্তু সবগুলো গ্যাপ আমি দিয়ে দিলাম। ভালো করে দেখে নাও, 1 2 2 3 2 6, বা এটার ভেক্টর i + 2j + 2k, এটা হচ্ছে 3i + 2j + 6k to cos theta। ওকে, আবার একবার দেখে নিচ্ছি i + 2j + 2k 3i + 2j 6k cos theta। এবার ডট প্রোডাক্ট কি করে করতে হয় জানি, 1 × 3, এখান থেকে হবে 2 × 2, আর এখান থেকে হয়ে যাবে 2 × 6। এটার মড করব, তাহলে 1 স্কয়ার + 2 স্কয়ার + 2 স্কয়ার, এটার মড হচ্ছে 3 স্কয়ার + 2 স্কয়ার + 6 স্কয়ার × cos theta। এখান থেকে কত পাচ্ছি? 6 × 2 = 12, 16, 19, 19। এখান থেকে কত পাবো আমরা? 4 4 8, একে 9, মানে 3 পেয়ে যাব। দেখেন 6 4 36, 4 4 4, আর হচ্ছে 9, তাহলে হচ্ছে 7 পাবো into cos theta। তাহলে এখান থেকে আমরা cos theta পেয়ে যাচ্ছি 19/21, 19/21। আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 19/21। তাহলে এখানে থিটা হয়ে যাচ্ছে আমাদের cos ইনভার্স 19/21। ঠিক আছে, এই হলো আমাদের ভেক্টর ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ভেক্টর ইকুয়েশন। এভাবে আমরা এটাকে করতে পারি, অথবা এটাকে যদি আমরা কার্টেসিয়ানে কনভার্ট করে নিই সেটাও করতে পারি। তো তোমাদের যেটা সুবিধা সেটাও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, তো কার্টেসিয়ান কি করে কনভার্ট করবে সেটা একটুখানি আমরা তাহলে বলে দিই। তাহলে এক নম্বরে আমরা এটা 1 নম্বরের নিয়মে ওটা করে নিতে পারবো। তাহলে এটা যদি আমাদের প্রথমটা যদি কার্টেসিয়ান ইকুয়েশন এরকম হবে, x - 3 ইকুয়াল টু হচ্ছে 3 বিন্দু দিয়ে গেছে y - 2, এটা হচ্ছে -4 ইকুয়াল টু হচ্ছে z + 4। এটা ডিভাইডেড বাই কত হয়ে যাবে? এটার 1, এটার 2, আর এটার হচ্ছে 2। আর পরেরটার কত হবে? x - 5, আচ্ছা এটা কত হচ্ছে? y + 2 হয়ে যাবে, -2 যেহেতু আছে, আর z - 0, k নেই তাহলে 0। আর এটা কত হয়ে যাবে আমাদের? i এর হচ্ছে 3, j এর হচ্ছে 2, এটা হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান ইকুয়েশন। এদের মধ্যে অ্যাঙ্গেল যেভাবে আমরা আগেরটা 1 নম্বরে করেছি সেভাবে করবে। কিভাবে এটা কনভার্ট করা হলো ভেক্টর ইকুয়েশন থেকে কার্টেসিয়ানে, সেটা আমরা আগের ভিডিওতে ভালো করে দেখিয়েছি। ওকে, এবার আছে আমাদের 3 নম্বর অঙ্ক, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু এটা। এই স্ট্রেট লাইনটাকে সাজিয়ে লিখি। এই স্ট্রেট লাইনটা আমাদের এইরকম দেখতে, মাইনাস স্ট্রেট। এটাকে সাজিয়ে লিখলে কিরকম হয়ে যাবে? এটা হচ্ছে x - 1/2, এটা হয়ে যাচ্ছে y - 7 ডিভাইডেড বাই -3 হবে, এটা হয়ে যাবে হচ্ছে z - 0/-1। ওকে, তাহলে একদম ঠিকঠাক হচ্ছে আমাদের। এখান থেকে চেঞ্জ করে নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের 7 - y/3 z। এই মানে তাহলে এটা আমাদের কোন বিন্দুগামী? এটা হচ্ছে 1 7 0 বিন্দুগামী, 1 7 0 বিন্দুগামী। আর এই যে ডিরেকশন রেশিও হয়ে যাচ্ছে আমাদের কি কি? 2 - 3 - 1। এবার আমাদের বলেছে ফাইন্ড ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন পাসেস থ্রু এত। তাহলে পাসেস থ্রু যদি এত হয়, তাহলে ইকুয়েশনটা আমাদের কত হয়ে যাবে? x - 1 y - 2
জেড মাইনাস, এটা পাসেস থ্রু যদি 170 হয় তাহলে কিরকম হয়, এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 7 জেড মাইনাস 0, আর যদি পাসেস থ্রু 1 2 3 হয় তাহলে কত হবে, এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 2 জেড মাইনাস, এবং প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল হবে, তার মানে এদের ডিরেকশন রেশিও হবে, এদের ডিরেকশন রেশিওর অনুপাতটা সেম হবে, তাহলে এদের ডিরেকশন রেশিওটাও তাই হবে 2 মাইনাস 3 মাইনাস 1। ওকে, তাহলে এই যে ডিরেকশন রেশিও, যে দুটো লাইন যদি প্যারালাল হয় এদের ডিরেকশন রেশিওটা অনুপাত সমান হবে। এই যদি ডিরেকশন রেশিও আমি একটা অন্য কিছু করে নিই, এটাকে ধরে নিতে পারি 2k মাইনাস 3k মাইনাস k, তাই এটা এখানে বসিয়ে দেবো 2k মাইনাস 3k মাইনাস k, তাহলে এখানে k কেটে দিলে ওই একই জিনিস দাঁড়াবে, তাহলে এইসব না করে আমরা সরাসরি এই ডিরেকশন রেশিওটা এখানে বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে যেহেতু দুটো প্যারালাল তাদের ডিরেকশন রেশিও আমরা দেখেছিলাম যে a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 হয়। তাহলে এখানে যদি আমাদের a1 হচ্ছে 2, b1 হচ্ছে -3, c1 হচ্ছে -1, তাহলে a2 কত হয়ে যাবে, এখান থেকে a2 হয়ে যাবে আমাদের 2k, b2 হয়ে যাবে আমাদের -3k, আর c2 হয়ে যাবে -k, k হচ্ছে আমাদের আনুপাতিক ধ্রুবক হবে, তাহলে a1 by a2 b1 by b2 c1 by c2 সেম হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখে দিতে পারি, এটা হচ্ছে 2k, এটা হচ্ছে -3k -k, এবার তারপরে মুছে দিলে ওইটাই দাঁড়িয়েছে। তাই আমরা এত কিছু কাণ্ড করব না, তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি এত কিছু লিখলাম, তাহলে সরাসরি আমাদের এই ডিরেকশন রেশিও গুলো দিয়ে তলায় ভাগ করে দেবো। ওকে, আমরা প্রথম ভিডিওতে এইটুকু অঙ্ক করলাম আজকে, আশা করি তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা আবার ডিটেলে বিভিন্ন রকম অঙ্ক করব। ঠিক আছে।